আর এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে শুভজিতের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি। আর শুরুতেই আজকে 21শে জুলাই, সেদিকেই আমাদের নজর রয়েছে সকাল থেকে। কারা আসল তৃণমূল? আইনি যুদ্ধে আত্মবিশ্বাসী ঋত শিবির। সব তথ্য প্রমাণ দেওয়া হয়েছে। আমরা আশাবাদী তৃণমূলের নাম প্রতীক আমাদেরই দেবে নির্বাচন কমিশন। রাশ আমাদের হাতে চলে এলে দলের তহবিল থেকে 21শে জুলাইয়ের প্রত্যেক শহীদ পরিবারকে মাসে 10,000 টাকা করে দেওয়া হবে। মেয়র রোডের সভা থেকে মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। প্রধান নির্বাচনী নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। আমরা দেশের নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখি, তাই নির্বাচন কমিশনের ওপর ভরসা আছে বলে আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের যা কিছু আছে তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এবং আপনাদের কথা দিতে পারি, প্রথম এনডব্লিউসি মিটিং যখন হবে, নির্বাচন কমিশন যদি আমাদের সপক্ষে সিদ্ধান্ত দেন, প্রথম যে কাজটা আমরা করব, এই যে পার্টির বিপুল টাকা আমরা বিরাট পারবো না, কিন্তু আমরা অঙ্ক কষে দেখেছি এটা সম্ভব। যত শহীদ পরিবার আছেন প্রতিটা শহীদ পরিবারের অ্যাকাউন্টে 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে 21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবেন, কারণ এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। এই শিবিরের মঞ্চে সকাল থেকে উপস্থিত ছিলেন আমার সহকর্মী শ্রাবন্তী সাহা। কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, একটা কথা বলো যে 4 মের পর, মানে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর বদলের বাংলায় এই যে তৃণমূল কংগ্রেসে একটা বিভাজন, কে আসল তৃণমূল কে নকল, এই বিষয়টা নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক সেরকম একটা সময়, সেরকম একটা আবহেই প্রথম সাধারণ মানুষের সামনে প্রকাশ্য একটা জনসভা, এবং প্রত্যেকে নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। ঋতব্রত তারা নিজেদেরকে এই যে আসল তৃণমূল বলে কতটা জাস্টিফাই করতে পারলেন, তোমার চোখে কি ধরা পড়লো? দেখো, আজকের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা দাবি করছেন যে তারা আজকের আসল তৃণমূল, কারণ তারা যথেষ্ট তথ্য প্রমাণ জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। অন্যদিকে ভিক্টোরিয়ার সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন তারা আসল তৃণমূল। এখন নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নেবেন। অতি সম্প্রতি জ্ঞানেশ কুমার, তিনি এই প্রশ্ন তাকেও করা হয়েছিল, তিনি বলেছেন যে কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তারা সমস্ত কিছু বিচার করবেন। কে আসল তৃণমূল শুধুমাত্র দাবির মাধ্যমে সেটা উঠে আসে না, সবকিছু প্রমাণ সহকারে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। যেটুকুনি মনে করা হচ্ছে যে এই মাসের মধ্যেই সেই ফলাফল আসতে পারে কে আসল তৃণমূল। শুধুমাত্র বিধায়কদের সংখ্যা বেশি থাকলে তিনি সেই আসল তৃণমূল, নাকি প্রতিষ্ঠাতা যিনি হন তার ক্ষেত্রেই এই পাল্লা ভারী থাকে, সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে আশা রাখছেন ঋত শিবির আর ঋতব্রতর এই জনসমক্ষে এই দাবি থেকে সেটা অনেকটাই মঞ্জিরা। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ ঋতব্রত শিবির তারা অত্যন্ত আত্মবিশ্বাসী, আইনি যুদ্ধে তারাই জিতবেন, এমনটাই তাদের বক্তব্য। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে বৈশ্যানর চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বৈশ্যানরদা, আজকে তো আমরা একরকম ভাগাভাগির একটা 21শে জুলাই দেখলাম, এবং সেখানে যে শিবিরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন তারা সেখানে বলছেন যে তারা আইনি যুদ্ধে জিতবেন এবং তারাই আসল তৃণমূল, এবং তাদের কাছেই তহবিল, প্রতীক সবটাই ঠিক চলে যাবে। কে বলছে? চাটন ঋত, যাকে সিপিএম লাথি মেরে বার করে দিয়েছিল, ওর তো লজ্জা নেই, তাই ও এই ধরনের কথা বলছে। করতো সিপিএম ওকে তাড়িয়ে দিল, তারপরে এখানে এসে পায়ে ধরে নমিনেশন নিয়েছিল, এখন মমতা ব্যানার্জিকেই চ্যালেঞ্জ করছে। এখন ও এই ধরনের কথা বলছে। যাদের হাতে তৃণমূল কর্মীরা খুন হয়েছে, তারা যদি তাদের নেতৃত্বে তৃণমূল করতে হয়, তার থেকে যেন আমার মৃত্যু হয়ে যায় তার আগে। ওর আন্ডারে যারা গেছে তাদের পলিটিক্যাল ডেথ হয়ে গেছে। আমি বারবার এই কথা বলতে চাই যে মমতা ব্যানার্জি মানেই তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি মানেই 21শে জুলাই। শহীদদের পরিবারের 37 বছর ধরে মমতা ব্যানার্জি তাদের সাহায্য করেছেন, তাদের পরিবারের চাকরি করে দিয়েছেন। ওই ইতিহাসগুলো জানে না বলে এই সমস্ত মিথ্যে বুজরুকি কথা বলছে। ধন্যবাদ আপনাকে। প্রতীক নিয়ে সংঘাত, ঋতব্রত তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আইন অনুযায়ী সিম্বল টাকা কাটতে পারবে না, তৃণমূল কর্মীদের রক্তের বিনিময়ে ওই টাকা আমরা আপনাদের ধরাশায়ী করেই ছাড়ব, চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না।
সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি মমতার গলাতে। তোপ দাগলেন বিজেপিকেও। আজকে ইনডোর আউটডোরের কথা বলে যাচ্ছি। বিজেপি করছে ইনডোর, আমরা করছি আউটডোর। অনেক চক্রান্ত করেও রোখা যায়নি, আবার 1997-এ ফিরে যাব। আর যতক্ষণ আপনাদের না হারাবো, আমি কন্ট্রোল করে দিলেও আমি ব্যাক আউট করব না, আপনাদের ব্ল্যাক আউট করব। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান করবে কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে এই টাকা জেনে রাখবে, আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। খেলা হবে ব্যাট বলের খেলা। এবার ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। আর তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত। গাইড জোরে করছে, যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব। এই মুহূর্তে বিজেপি সাংসদ রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, শুভজিৎ রয়েছি। রাহুল বাবু, আপনি বলে প্রশ্নটা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে দুটো কথা বললেন। এক বললেন তিনি দরকার পড়লে 97-তে ফিরে যাবেন। জানি না বোঝাতে চেয়েছেন কিনা 98-এর মতো নতুন সিম্বল নিয়ে রাস্তায় নামবেন। পাশাপাশি আবার ওই সেন্টেন্সে একই কথা বললেন, দরকার পড়লে এই সিম্বল ধরে রাখার জন্য তিনি সুপ্রিম কোর্টে যাবেন। আপনার অবজারভেশনটা বলুন। দেখুন, উনি বারবার বলছেন আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। এমন ভিত গড়েছেন যে বাড়িতে একটু ক্র্যাক হওয়া মাত্রই গোটা বাড়িটাই ভেঙে পড়ে গেছে, ফাউন্ডেশন শুধু উপড়ে গেছে। তার মানে কিরকম গোজাটা পিল দিয়ে ফাউন্ডিং করেছিলেন। অতএব যে ফাউন্ডার প্রেসিডেন্ট ফাউন্ডিং করেছিলেন, তিনি সবটাই যে ভেজাল দিয়ে করেছিলেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। সবচেয়ে ব্যর্থতা মমতা ব্যানার্জি যে নিজের পার্টিটা ধরে রাখতে পারলেন। এরকম অনেক জায়গায় হার জিত হয়, পার্টি কি শেষ হয়ে যায়? শেষ হয় না। কিন্তু যে পার্টি গোটা পার্টিটাই ভেঙে ছেড়ে চলে যায়, এবং সবচেয়ে এখন ছোট্ট গ্রুপ হচ্ছে মমতা ব্যানার্জি। অতএব সেই কারণে চিৎকার করলে হবে না। সুপ্রিম কোর্ট যাওয়ার যে কোর্টে যাও, কিন্তু একটা জিনিস তো স্পষ্ট, যে আপনার কাছে সংখ্যা নেই। গণতন্ত্রের সংখ্যাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পার্টিটা বিরোধী রাজনৈতিক দল, যাদের সরকারি পার্টির বিরুদ্ধে লড়াই করার কথা, তারা লড়াইটা মূলত করছে নিজেদের মধ্যে। ঘরোয়া লড়াইতেই ব্যস্ত। জনগণের জন্য লড়বে কি, মানুষের জন্য করবে কি? আসল কথা হচ্ছে 15 বছর তো মানুষের কাছে লুট করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের উপর অত্যাচার করেছে, কাটমানি তুলেছে। সেই কারণে এদের কোনো নৈতিক দায়িত্বও নেই, আর মানুষের প্রতি এদের কোনো কর্তব্যও নেই। সেই কারণে মানুষ ওদের ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন আস্থা করে যাওয়ার পরেও সেখানেও এখন নিজেদের মধ্যে কেউ করছে। ওসব নিয়ে সময় নষ্ট করার আমাদের কোনো ইচ্ছা নেই। ওরা মারপিট করে মরুক, সুপ্রিম কোর্ট যাক আর ইন্টারন্যাশনাল কোর্টে যাক, ওসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তৃণমূল শেষ, তৃণমূলের আর কিচ্ছু রইল না। আপনার অভিযোগটা খুব পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ রাহুল বাবু, অসংখ্য ধন্যবাদ। কালীঘাট তৃণমূল সেই মঞ্চে আবার আজ তালও কাটলো। তালটা কাটলেন কে? কাটলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবার মাঝেই রাগ করে মঞ্চ ছাড়লেন শ্রীরামপুরের সাংসদ। কল্যাণকে বক্তৃতা সংক্ষিপ্ত করতে বলেন মমতা, আর তাতেই চোটে লাল কল্যাণ। চলে গেলেন সভা ছেড়ে। দেখুন, সেই সময়কার ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে সভা শেষ হওয়ার আগেই মঞ্চ ছেড়ে চলে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে মানে থামানোর একটা চেষ্টা করছেন, আমরা বোঝার চেষ্টা করছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা কথা চলছে। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হাত দিয়ে থামার একটা ইঙ্গিত দিচ্ছেন, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সেটা হচ্ছে না। তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সভা ছেড়ে চলে গেলেন, হঠাৎ হলোটা কি? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার সময় যখন তাকে জিজ্ঞাসা করা হয়, যদিও তিনি মুখে বলেন যে ব্যক্তিগত কাজ আছে, সে ব্যক্তিগত কাজে তিনি বেরোচ্ছেন, তিনি এই কথা বলে বেরিয়ে যান এবং বেরিয়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ তিনি মুখে বলেননি। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু স্টেজ থেকে বেশ কিছু বক্তৃতা রাখছিলেন। মনে করা হচ্ছে সেই বক্তৃতাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন কিছু কথা বলেছিলেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি, না পছন্দ ছিল, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তখন কিন্তু ঠিক ওই মুহূর্তে একটা বচসার সৃষ্টি হয়, যেটা ক্যামেরায় ধরা পড়ে এবং তারপরেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বেরিয়ে যান এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বক্তৃতা দেওয়ার আগেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান। 21শে জুলাইয়ের যে শহীদ সমাবেশ রয়েছে কালীঘাট তৃণমূলের, সেখান থেকে তাকে বেরিয়ে যেতে দেখা গেল। যদিও মুখে তিনি বললেন না যে কি কারণে বেরিয়েছেন, তিনি বললেন যে ব্যক্তিগত কাজে বেরিয়েছেন। তবে যেমনটা মনে করা হচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা মন্তব্য স্টেজে তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন, সেই মন্তব্য ঘিরে অসন্তোষ এবং তা থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। কৌস্তব, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে বিদ্যুৎ ভবনে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ চুরি রুখতে বিশেষ অ্যাপ চালু করছে রাজ্য, নাম বিদ্যুৎ প্রহরী। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, ডিটেল নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, মুখ্যমন্ত্রী যেহেতু তিনি বিদ্যুৎ মন্ত্রী, প্রথমবার বিদ্যুৎ ভবনে তিনি এলেন এবং স্বাভাবিকভাবে এই প্রথমবারের অনুষ্ঠানে তাকে যত কর্মীরা রয়েছেন তারা স্বাগত জানাচ্ছেন। আজকের মূল উদ্দেশ্য হলো একটি অ্যাপ, সেটার উদ্বোধন করা। যেরকমটা আমরা জানতে পারছি যে বিদ্যুৎ চুরি রুখতে আগেও বহুবার বিদ্যুৎ দপ্তর বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষরা জানাতে পারবেন যে বিদ্যুৎ চুরি কোথাও হচ্ছে কিনা এবং সেক্ষেত্রে সরাসরি ব্যবস্থা নিতে পারবে বিদ্যুৎ দপ্তর। এছাড়াও বাদবাকি ক্ষেত্রে নতুন বিদ্যুৎ মন্ত্রী হিসেবে এবং বিশেষত যখন তিনি মুখ্যমন্ত্রী, গ্রাহকদের কোনো সুবিধা দেন কিনা আজকে তার দিকেই তাকে সমস্ত কর্মীরা। ধন্যবাদ। 21শে জুলাইয়ের দিনে তৃণমূলের হাতছাড়া পঞ্চায়েত বীরভূমের সাঁইথিয়ার হরিশরা পঞ্চায়েতের দখল নিল বিজেপি। পরিস্থিতিটা ঠিক কি জানবো, হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের প্রতিনিধি হিমাদ্রি। দেখো, একেবারে 21শে জুলাইয়ের দিনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যে হরিশরা গ্রাম পঞ্চায়েত, সেটা হাতছাড়া হলো। এখানে 11টি আসনের মধ্যে 8টি আসন তৃণমূল কংগ্রেসের ছিল এবং 3টি আসন ছিল বিজেপির। আজ এই নির্বাচনের পরে যখন প্রধান এবং উপপ্রধান তারা পদত্যাগ করেন, এরপরেই কিন্তু আজকে সেখানে ভোটাভুটি ছিল সদস্যদের মধ্যে। সেখানে ভোটাভুটিতে 9টি আসন বিজেপি দখল করে, তাদের আগের থেকে 3টি ছিল এবং তৃণমূল কংগ্রেসের 6 জন আজ বিজেপিকে সাপোর্ট করে। স্বাভাবিকভাবে 9টি আসন হওয়াতে এই পঞ্চায়েতের দখল নিল বিজেপি। ধন্যবাদ। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে রাজধানীর দিকে। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় রাহুল গান্ধী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি কংগ্রেসের তরফ থেকে। আপনাদেরকে ছবি দেখাবো। নিট ইস্যুতে এবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় রাহুল গান্ধী, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ডিটেল নেব জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, গতকাল ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে ঘিরে যে পরিবেশ, যে পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লির বুকে, সেই মোমেন্টামকে ব্যবহার করতে চাইছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সেই কারণে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের সমস্ত সাংসদ এবং নেতৃত্ব তারা এই মুহূর্তে লোক কল্যাণ মার্গের সামনে তারা বিক্ষোভে অবস্থান করছেন এবং তাদের বক্তব্য, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দায় প্রধানমন্ত্রীর। অর্থাৎ যেহেতু ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন না, তা সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। এর পাশাপাশি রাম মন্দিরের ইস্যু তোলা হচ্ছে, তার কারণ রাম মন্দিরের ঘটনার ক্ষেত্রে যে চুরি হয়েছে সে তার যাবতীয় দায় প্রধানমন্ত্রী, সেই স্লোগানও একসঙ্গে তোলা হচ্ছে। ইথানল নিয়ে স্লোগান তোলা হচ্ছে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে যা যা অভিযোগ, প্রত্যেকটা অভিযোগকে ঘিরে সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে একেবারে রাজপথে স্বয়ং বিরোধী দলনেতার এই বিক্ষোভ কিন্তু দিল্লির রাজনীতিতে বেনজির একটি ছবি। ধন্যবাদ। প্রশ্ন ফাঁস করা পাপ, কাউকে ছাড়া হবে না। এনডিএর বৈঠকে নিট প্রশ্ন ফাঁস নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একই সঙ্গে তিনি বলেন, কেউ কেউ প্রশ্ন ফাঁস নিয়ে রাজনীতি করছেন। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও বৈঠকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। फ्री ट्रेड एग्रीमेंट कई देशों के साथ भारत ने किया है, उस पर आदरणीय प्रधानमंत्री जी ने कहा है जितना भी फ्री ट्रेड एग्रीमेंट हुए हैं उसमें किसानों को लेकर के, किसानों का इंटरेस्ट, उसको प्राथमिकता देते हुए कोई नुकसान होने नहीं देंगे। किसी भी देश के साथ, किसी भी गुट के साथ फ्री ट्रेड एग्रीमेंट हुए हैं उसमें किसानों का हित को सबसे सर्वोच्च ध्यान दिया जाएगा और दिया गया है। इसलिए ये किसानों के हित में और देश हित में